ওয়েলকাম টু আকাশবাণী। আজ কিছু ফুটবল আপডেটস আছে, ইন্ডিয়ান ফুটবল নেই, ইন্ডিয়ান ফুটবলে আরও কিছু ট্রান্সফার হয়েছে। জানো এখন ট্রান্সফার বিশাল ট্রান্সফার চলছে এখন। তো সেই সব নিয়েই আর তোমাদের আপডেটগুলো দিতে এসেছি আজকে, তো শুনে নাও। তো যেরকম আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে পুরো আগ লাগা ডালা কেরালা ব্লাস্টার্স মানে আইএসএলের একাই সব ট্রান্সফার করে নিচ্ছে, মানে যত প্লেয়ার আছে একাই নিয়ে নেবে। সেরকম আই লিগের মিনার্ভা পাঞ্জাব, ওদের এএফসি কাপের ম্যাচ রয়েছে। তো এএফসি কাপের খেলা আছে ওদের এপ্রিলে, 3 এপ্রিল। তো তার আগে ওরা ওদের টিমটাকে কিন্তু একদম পুরো আগ লাগা ডালা করে দিচ্ছে, মানে যাকে পারছে মানে অবশ্যই ভালো প্লেয়ারদেরকে নিচ্ছে। তো সেরকমই প্রথমে মিনার্ভা একটা ট্রান্সফার হয়েছে রিসেন্টলি, সেটা এবং তার সাথে আরও যে নিউজগুলো আছে সেগুলোই বলেছি। করিম ওমলোজা সবাই চেনো, কলকাতায় খেলে গেছে। তো করিম ওমলোজাকে কিন্তু মিনার্ভা পাঞ্জাব সাইন করিয়েছে। ওদের টিম কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং হয়ে গেল। আর 3 তারিখে কিন্তু ওদের সাথেই চেন্নাইয়ান এফসির খেলা আছে এএফসি কাপে। কারণ দুজনেই সেম গ্রুপে আছে, গ্রুপ ই মনে হয় না, গ্রুপ ইতে আছে, দুজনেই সেম গ্রুপে আছে। এবার চলে আসি মিনার্ভা পাঞ্জাব একাডেমির কথায়। তো জানো মিনার্ভা পাঞ্জাবের একাডেমি অসাধারণ একাডেমি, এলিট গ্রুপের বিশাল ভালো পারফরমেন্স করেছে এবং পরপর দুবার আন্ডার-18 আই লিগ জিতেছে, মানে এলিট লিগ, হিরো এলিট লিগ যেটা নাম হয়ে গেছে এখন, ওটা জিতেছে। তো সেই টিম থেকে ওই টিমের যতগুলো প্লেয়ার ছিল, তো মানে অনেকেই আছে, তার মধ্যে থেকে আন্ডার-15 ইন্ডিয়ান ন্যাশনাল টিমে টোটাল 4 জন প্লেয়ার সিলেক্ট হয়েছে। কিছুদিন বাদে ইন্ডিয়ান আন্ডার-15 টিমের কয়েকটা ফ্রেন্ডলি এবং একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা আছে। তো সেই টিমে কিন্তু টোটাল 4 জন সিলেক্ট হয়েছে। স্ক্রিনে দেখে নাও প্লেয়ারগুলোকে, তাদের নামও লেখা আছে। এরপরে চলে আসি যে এএফসি কাপের কথা বললাম, তো সেই এএফসি কাপ, তো এএফসি কাপের চেন্নাইয়ান ভার্সেস মিনার্ভা পাঞ্জাব দুজনের ম্যাচ রয়েছে হচ্ছে 3 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে। আর সেটা চেন্নাইয়েরই হোম ম্যাচ খুব সম্ভবত। তো সেই ম্যাচটার দিকে দেখো, কারণ আইএসএল ভার্সেস আই লিগের টিম, তো কার শক্তি কত এএফসি কাপে। হ্যাঁ, কারণ যদি কোয়ালিফায়ার খেলতো মিনার্ভা পাঞ্জাব সুপার কাপে, তাহলে কিন্তু হয়তো চেন্নাইয়ান এফসির সাথেই হয়তো দেখা হলেও হতে পারতো। তো সেই দেখাটা এফসি কাপেই হবে, তো সেটাও কিন্তু দেখতে হবে কার শক্তি বেশি। আমরা অনেক দিন বলতে 1-1.5 মাস আগে ভিডিও বানিয়েছিলাম যে এফসি সালকে আর তোমার বরুসিয়া ডর্টমুন্ড কলকাতায় এসেছিলো, তারা জর্জ টেলিগ্রাফ এবং ইস্টবেঙ্গল দুটো ক্লাবেই ভিজিট করেছিল। তো রিসেন্টলি কয়েকদিন আগেই ভিএফএল উলসবার্গ আবার এসেছিল, মানে জার্মানির থেকেই। মানে বুঝতেই পারছো যে জার্মানির ক্লাবগুলো ইন্ডিয়ার মার্কেটটাকে ধরার জন্য কতটা আগ্রহী, কারণ এই মুহূর্তে কিন্তু জার্মানির মানে ক্লাবগুলোই কিন্তু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে ইন্ডিয়ান ফুটবলে। তো সেরকমই উলসবার্গ এসেছিলো এবং জর্জ টেলিগ্রাফকে জানো যে কলকাতায় খেলে, সিএফএলও খেলে। তো সেই জর্জ টেলিগ্রাফের সাথে গেছিলো এবং ওরা ভিজিট করে এবং জর্জ টেলিগ্রাফের যার টিম মানে যে মালিক সুব্রত দত্ত, ওনার সাথেও আলোচনা করে একটা কথাবার্তা হয়েছে ইনিশিয়ালি। এখনও অবধি পুরোপুরি কনফার্ম ডিল হয়নি, তাতে হয়তো উলসবার্গ কিছু স্টেক কিনবে জর্জ টেলিগ্রাফের, এবং জর্জ টেলিগ্রাফের মানে ফুটবলের ডেভেলপমেন্ট এবং ওদের যেই ইনফ্রাস্ট্রাকচার, ফুটবল ওরিয়েন্টেড যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু ওরা আগ্রহ প্রকাশ করেছে। এবং হয়তো আমরা অদূর ভবিষ্যতে দেখতেই পারবো, বা হয়তো সিএফএলের আগেই হয়তো দেখবো যে উলসবার্গের সাথে হয়তো জর্জ টেলিগ্রাফের টাই আপ হয়ে গেছে। তো সেটার জন্য কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো এটার সাথে আরেকটা বড় খবর, রিসেন্টলি সব নিউজ পেপার, বিভিন্ন ওয়েবসাইট, নিউজ পোর্টালে কিন্তু যেটা বেরিয়েছে, পিএসজি লিগ 1-এর টিম জানো একাই কাঁপিয়ে যাচ্ছে এবং অঢেল টাকা, মানে পৃথিবীর এমন কোনো বড় প্লেয়ার নেই যাকে কেনার ক্ষমতা ওর নেই, কিন্তু যদিও রুলসে আটকে যায়। তো যাই হোক, ওরা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কারণ ওরা বলছে আমরা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সব জায়গাতেই কম বেশি করে ইনভেস্ট করি, মানে করা রয়েছে আমাদের ফুটবল ওরিয়েন্টেড। শুধু এশিয়াতেও আমাদের সেরকম নেই, আর ইন্ডিয়াতে আমরা এখনও সেইভাবে ঢুকতে পারিনি। তো সেই জন্য আমরা ইন্ডিয়াতেও কিন্তু আমাদের ইনভেস্টটা করতে চাই। তো ওই জন্য ওরা আগ্রহী প্রকাশ। যদি মানে আমাদের ইন্ডিয়া যে ক্লাবগুলো এই মুহূর্তে অনেকেরই আছে যে ইনভেস্টার নিয়ে প্রবলেম আছে, ইনভেস্টার আসছে না, তো তারা কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারে। মানে সে জায়গা, কারণ একটা আরবের কোম্পানি, অ্যারাবিয়ান মালিক, অঢেল টাকা, কোনো অসুবিধা নেই, আরামসে ইনভেস্ট করতে পারে। আর সে মানে ওরা তো জানোই কীরকম টিম এবং ওদের কী কোয়ালিটি আছে। তো সেই জায়গা থেকে ওরা মানে পিএসজির মতো টিম যদি ইনভেস্ট করে, তাহলে পরে কিন্তু বিশাল মানে একটা অপরচুনিটি ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে। আর মানে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কিন্তু সত্যি ভালো দিকে এগোচ্ছে, যদিও এই মুহূর্তে প্রচুর ডামাডোল চলছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ভালো দিকে চলছে, কারণ প্রচুর বাইরের ক্লাব কিন্তু আসছে।
যে ক্লাবগুলো আছে তারা কিন্তু অলরেডি ডেভেলপড ক্লাব, মানে বিশাল ক্লাব জানো। আর শুধু এরা কিন্তু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না, এদের কিন্তু ফুটবল নলেজটা আছে। মানে শুধু নলেজ বলছি ফুটবল দিক থেকে না, মানে ইনফ্রাস্ট্রাকচার বা ইউথ ডেভেলপমেন্ট এগুলোর নলেজ কিন্তু বিশাল, এগুলোর এক্সপিরিয়েন্স বিশাল এই ক্লাবগুলোর। এই ক্লাবগুলো এলে এখানে মানে যেই ক্লাবের সাথে টাই আপ করবে সেই ক্লাবের কিন্তু এইসব দিক থেকে উন্নতি মানে বাধা ধরা, কেউ আটকাতে পারবে না। আর দেখছো শুধু ফার্স্ট ডিভিশনেই না, মানে আই লিগের টিমগুলোই না, এখন থেকে সেকেন্ড ডিভিশনেও আর কি ইনভেস্টমেন্ট করার কথাবার্তা চলছে। কারণ দেখতেই পেলে জর্জ টেলিগ্রাফে বুন্দেসলিগার 3খানা বড় বড় টিম অলরেডি এসে ভিজিট করে গেল। তার মানে হতেই পারে 3জনের মধ্যে একজনের সাথে হয়তো টাই আপ করতেই পারে। তো বিশাল মানে একটা খুব ভালো দিকে যাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাবগুলোর ওপর বাইরের এই বড় বড় ক্লাবগুলো ইনভেস্ট করতে চাইছে। আর তো পিএসজি বললো, পিএসজি ছাড়াও যারা ম্যান সিটিও ইন্টারেস্টেড আছে খুব। আর ম্যান সিটি সব জায়গায় আর কি বেশিরভাগ জায়গায় MLS-এ আছে, তারপরে এ লিগে আছে, তো ম্যান সিটি কিন্তু এখানেও খুলতে চাইছে। তো এগুলো খুবই একটা পজিটিভ সাইড, দেখা যাক এরপরে কি হয়। কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছিল গোল 2019 নামে। তো তাতে সবাই জানো যে মিনার্ভা পাঞ্জাব গ্রাসরুট লেভেলে প্রচুর কাজ করে, মানে প্রচুর ওদের কন্ট্রিবিউশন আছে মানে গ্রাসরুট লেভেলে। এবং ওদের আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-18 এই টিমগুলো দেখলেই বুঝতে পারবে। মানে পরপর দুবার এলিট লিগ জেতা, প্লাস ওখান থেকে আন্ডার-15 টিমে প্লেয়ার সিলেক্ট হওয়া এবং কতটা এফোর্ট দেওয়া, সেটা যারা মিনার্ভা পাঞ্জাবকে ফলো করো তারাই জানো। তো সেই গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য মানে FICCI তরফে এত ভালো একটা কাজ করার জন্য, গ্রাসরুট ডেভেলপমেন্ট করার জন্য গোল 2019 এই ক্যাম্পেন মানে ইন্টারন্যাশনাল যে ইয়েটা হয়েছিল, সেটা তার থেকে মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজকে মানে পুরো ধরে নেওয়া যায় মিনার্ভা পাঞ্জাব FC ক্লাবটাকেই একটা অ্যাচিভমেন্ট দেওয়া হয় এবং একটা প্রাইজ বা পুরস্কার দেওয়া হয় ওদেরকে, যে গ্রাসরুট ডেভেলপমেন্টের এত ভালো কাজ করার জন্য। এবং সেই প্রাইজটা 2 দিন কি 3 দিন আগেই রিসিভ করে মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ। আর আন্ডার-17 টিমেও কিন্তু মিনার্ভা পাঞ্জাবের একাডেমির অনেকগুলো প্লেয়ারই ছিল। তো মানে যেই টিম আর কি আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলেছিল, কালকেও লাইভে যেই নিয়ে আলোচনা চলছিল সবার সাথে, তো আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের মোটামুটি 5জন কি 6জন ছিল যে মিনার্ভা একাডেমির থেকে ওঠা। মানে বুঝতে পারছো মিনার্ভা একাডেমি কিন্তু কন্ট্রিবিউশন প্রচুর ইন্ডিয়ান ফুটবলে। এরপরে একটা চলে আসি, আমাদেরকে তো অনেকেই বলো যে আমরা ফুটবল কোথায় কি হয় বা ট্রেনিংয়ের ভিডিও বানানোর জন্য বা কিছু, তো আমাদের চ্যানেলে যারা আছো মানে যারা আমাদের আকাশবাণী ফ্যামিলি মেম্বার, তাদের অনেকেই ফুটবল খেলো বা ফুটবলার হতে চাও। তো তাদের জন্য আমি একটা ছবি দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। এটা একটা ট্রায়াল আছে এপ্রিল মাসে, তো 12ই পুরো হবে। তো যারা যারা ইচ্ছুক ফুটবল খেলতে বা ফুটবলার হতে বা যারা ভালো ফুটবল করো, তারা কিন্তু এই ট্রায়ালটাতে যেতে পারো। তো স্ক্রিনেই তোমরা ডিটেলসটা পাবে, দেখে নাও। এবার আস্তে আস্তে ঢুকবো মানে ইন্ডিয়া এবং যেই মানে ট্রান্সফার নিউজ সেগুলোতে, এবং ইন্ডিয়া ন্যাশনাল টিমের কোচ এরকমও কিছু নিউজ আছে। তো সবার আগে বলি, আমরা কিছুদিন আগে যখন ইন্ডিয়া হিরো গোল্ড কাপ খেলছিল তখন ইন্ডিয়ার র্যাঙ্কিংটা বলেছিলাম। তো হিরো গোল্ড কাপে পারফরমেন্স ইন্ডিয়ার খারাপ ছিল, কারণ ফাইনালে যেতে পারেনি, 2টো ম্যাচ হেরে যায়, একটা ম্যাচ জেতে। তারপরে সাব কাপে কিন্তু ইন্ডিয়া ওমেন্স টিম খুব ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু যদিও একটা টুর্নামেন্টে খারাপ পারফরমেন্স করাটা খুব এফেক্ট করে। তারপরে তোমার টার্কিশ ওমেন্স কাপে গিয়েও পারফরমেন্স খুব খারাপ ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া ওমেন্স টিমের র্যাঙ্কিং একটু হলে খানি কমে এসছে, মানে বেড়ে গেছে। আগে যা ছিল তার থেকে 1 ঘর বেড়েছে। আগে ছিল 62, এখন হয়ে গেছে ইন্ডিয়া ওমেন্স টিমের র্যাঙ্কিং 63, মানে জাস্ট মার্চ 2019-এর ফিফা র্যাঙ্কিং অনুযায়ী। এটা হয়েছে একমাত্র কারণ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে তো মানে একটু উইকার টিমস খেলে, তো সেই টিমগুলোকে তো অবশ্যই হারিয়েছে। কিন্তু গোল্ড কাপে একটুখানি স্ট্রং টিম ছিল, সেইখানে যদি হারাতে পারতো একটা বা 2টো টিমকে, সেখানে হয়তো র্যাঙ্কিংটা আবার সেম থেকে যেত। যেহেতু এই টিমগুলোর সাথে হেরে গেছে, এসে সাফ কাপ জিতে ওই জন্য আর রিকভার করতে পারেনি, কারণ সাফ কাপে তো অলরেডি অনেক পিছনের টিমের সাথে খেলছে ওই জন্য। তো অবশ্যই আমরা আশা করবো আবার অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড 2-তে ভালো খেলবে, আর রাউন্ড 2 থেকে রাউন্ড 3-তে অবশ্যই যাবে। আর সেটাই যদি করতে পারে, আমি আশা করছি যে 63 থেকে আবার হয়তো 59 বা 55 এরকম জায়গায় চলে যেতে পারে। আর এক সময় কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমের র্যাঙ্কিং মনে হয় 49 ছিল, তো আবার হয়তো সেই জায়গায় আমরা দেখতে পারি ইন্ডিয়ান ওমেন্স টিমকে। এর মধ্যে আরেকটা বড় খবর, তো আমাদের যেহেতু দায়িত্ব ইন্ডিয়ান ফুটবলকে প্রমোট করা বা ইন্ডিয়ান ফুটবলের সব খবর তোমাদেরকে দেওয়া, তো শুধু সুপার কাপ বা আই লিগ বা ISL-এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশন
ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করছে 12 থেকে 15 এপ্রিল। তো সেটা ইন্ডিয়াতেই হবে এবং ওতে অন্যান্য দেশ বা ক্লাবকে ইনভাইট করা হবে, মানে বাইরের তাদেরকে নিয়ে। টোটাল 4টে টিম কি 6টা টিমের টুর্নামেন্টটা হবে, সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। ইনভাইট করা হয়েছে, ইনভিটেশন দেওয়া হয়েছে অনেকগুলো টিমকে, তো তাদের মধ্যে কারা কারা খেলে সেটাই দেখার। আর ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবলে কিন্তু ইন্ডিয়া খুব ভালো পারফরমেন্স, মানে যারা একটু ঘাটবে বা দেখতে পাবে যে তাতে কিন্তু ইন্ডিয়ান মানে যেই টিমটা আছে, ব্লাইন্ড টিমটা আছে, তাদের পারফরমেন্স কিন্তু অসাধারণ। তো সেই জায়গা থেকে এই একটা কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভ ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশনের তরফ থেকে। এবার চলে আসি আইএসএল রিলেটেড যেই ট্রান্সফারগুলো হচ্ছে সেইগুলোতে। তো সবার আগে বলে দিই, কলকাতার ছেলে সৌভিক চক্রবর্তী, সবাইকে চেনো, মোহনবাগানে খেলে গেছে। তো সেই সৌভিক চক্রবর্তী কিন্তু এটিকেতে সাইন করতে চলেছে। মুম্বাই সিটি এফসির প্লেয়ার ছিল এতদিন, এবছর এটিকেতে সাইন করতে চলেছে, কারণ এখনও সাইন কনফার্ম হয়নি, কথাবার্তা ডিল ফাইনাল হয়ে গেছে। এডু বেডিয়া সবাই চেনো, এফসি গোয়াতে অসাধারণ পারফরমেন্স এফসি গোয়ার এই বছরের আইএসএলের। তো এডু বেডিয়ার সাথে কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান করে ফেলেছে আই লিগের মানে আইএসএলের টিম এফসি গোয়া। যদিও ওর কাছে কিন্তু অনেকগুলো অন্যান্য আইএসএল টিমের ভালো ভালো অফার ছিল, বিশাল অফার ছিল সব, কিন্তু কিন্তু ও কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, আবার নতুন কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে 1 বছরের। হুগো বৌমস ও এফসি গোয়ার প্লেয়ার এবং খুব ভালো পারফরমেন্স ছিল, মানে এডু বেডিয়ার মতোই পারফরমেন্স ছিল, হয়তো ওর থেকে বেটার পারফরমেন্স ছিল। তো ওর কাছেও 2টো কি 3টে টিমের অফার ছিল, মানে অন্যান্য আইএসএলের টিমের। তার মধ্যে কেরালা ব্লাস্টার্স ছিল, কেরালা ব্লাস্টার্স ছাড়া আরও 2জন ছিল। তো সেই ওই হুগো বৌমাউসও ওই অফারগুলো ছেড়ে দিয়ে গোয়ার সাথে 1 বছরের কিন্তু আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো এরা 2জন কিন্তু এফসি গোয়াতেই স্টিক থাকছে। মানে এফসি গোয়া কিন্তু খুব ভালো কাজ করছে, যেই প্লেয়ারগুলো মানে নিজেদের স্টার, সেই প্লেয়ারগুলোকে ঠিক ধরে রাখতে পারছে, কিন্তু সেই প্লেয়ারগুলো চলে যাচ্ছে না। মানে যখনই দেখেছি আইএসএলে বিশাল কেউ পারফর্ম করে না, অন্য টিমরা এসে তাকে আরও বেশি অফার করে ঠিক নিয়ে নেয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তাই হলো না। দেখলে কেরালা ব্লাস্টার্স এখন ট্রান্সফার কিং, বললাম না, কেরালা ব্লাস্টার্সও নিতে পারেনি, কিন্তু ঠিক কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখে দিয়েছে। আবার এফসি গোয়া, মানে এতদিন বলছিলাম তো কিং ছিল হচ্ছে কেরালা ব্লাস্টার্স, তো আজকের নিউজটা থেকে মনে হচ্ছে যে এফসি গোয়া আবার কিং হয়ে গেছে। যদি ওরা নিজেদের 2টো প্লেয়ারকে এক্সটেনশন মানে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, আর সাথে সেনেগালের একজন ডিফেন্ডার মোটোডা ফল নামে একজন ডিফেন্ডারকে রিসেন্টলি সাইন করিয়েছে এবং এটাও ডিলটা ফাইনাল হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু সেনেগালের ডিফেন্ডার, মানে সেনেগাল কিন্তু আফ্রিকার একটা অসাধারণ টিম এবং যারা কিন্তু ওয়ার্ল্ড কাপও খেলেছে। তো আফ্রিকা কাপ অফ নেশনসও খেলছে এখন। আর সেনেগালের তো একজন মহান প্লেয়ারকে চেনোই সবাই, সাডিও মানে। সবাই জানো যে টিম ক্যাহিল, জামশেদপুর এফসি। তো ও ইন্টারন্যাশনাল ফুটবল থেকে তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল, প্লাস ও ক্লাব ফুটবল থেকেও রিটায়ারমেন্ট ওর ঘোষণা করে দিয়েছে। যদিও লাস্ট বছর জামশেদপুর এফসিতে ছিল, তো ও আর খেলবে না, সুপার কাপেও ও খেলছে না। তো সেই জায়গা থেকে এটাও একটা দুঃখজনক খবর, একটা বড় প্লেয়ার, একটা লেজেন্ড বলা যায়। তো সে পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নিল সব ধরনের ফুটবল থেকে। তো এটা একটা খারাপ খবর। তো এর মধ্যেই আরেকটা ভালো খবর, যেটা হচ্ছে ইন্ডিয়ান কোচ রিক্রুটমেন্টের। তো ইন্ডিয়ান কোচ রিক্রুটমেন্টে জানো যে নোটিশ তো বেরিয়েছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এখনও চলছে, রিজিউম জমা দেওয়ার কাজ চলছে। তো তার মধ্যেই একটা ভালো খবর, এক্স বা ফর্মার ইংল্যান্ড ম্যানেজার স্যাম অ্যালেডাইস নিজে রিজিউম সাবমিট করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য। তো এটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা। কিন্তু স্যাম অ্যালেডাইস কিন্তু সব ভুলভাল কাজের জন্য পরিচিত, সবাই জানো। স্যাম অ্যালেডাইস ইংল্যান্ড যখন কোচিং করেছে, মাত্র একটা ম্যাচ কোচিং করেছে, একটাই জিতেছে, 100% উইন রেট। কিন্তু যেই জন্য কোচিং থেকে সরানো হয়েছে সেটা সবাই জানো, সেটা হলো ঘুষ খাওয়ার জন্য, ফ্রডের জন্য। আর স্যাম অ্যালেডাইস কিন্তু এটা প্রথমবার না, স্যাম অ্যালেডাইস প্রচুরবার মানে এরকম ভুলভাল কাজে আর কি জড়িত ছিল। তো স্যাম অ্যালেডাইসকে আদৌ মানে অ্যালাউ করবে কি না এআইএফএফ, সেটাই দেখার বিষয়। যদিও বড় কোচ হতে পারে, প্রিমিয়ার লিগের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আর ইংল্যান্ড টিমে তো একটা ম্যাচই কোচিং করতে পেরেছে, তারপরেই গ্যারেথ সাউথগেটকে আনা হয়েছিল। তো দেখা যাক, যেটা বলা হয় যে নোন ফর অল দ্য রং রিজনস, সেটাই হলো স্যাম অ্যালেডাইস, বিগ স্যাম বলা হয় ইংল্যান্ডে। তো দেখা যাক সেই বিগ স্যাম ইন্ডিয়ার কোচিং করার দায়িত্ব পায় কি পায় না। তো এটাই পুরোপুরি এআইএফএফেরই উপরে নির্ভর করছে যে ওনাকে নেবে কি নেবে না। বাট যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, অ্যাপ্লাই যে কেউ করতে পারে, রিজিউম যে কেউ সাবমিট করতে পারে। তো সেই হিসাবে উনি সাবমিট করেছেন, বাকি দায়িত্বটা আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। তো দেখা যাক কী হয়।
তো এই কটাই খবর মোটামুটি ছিল। তো তার মধ্যে জানো কালকে সুপার কাপ এবং মানে সুপার কাপে একটা ম্যাচ হয়েছে, চেন্নাইয়ান এফসি এবং ভার্সেস ছিল হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো চেন্নাইয়ান এফসি কিন্তু 2-0 গোলে জেতে এবং দুটো গোলই ফার্স্ট হাফে হয়। তো দুটো গোলই অসাধারণ, মানে একটা করেছে জেজে আর একটা করেছে সিকে ভিনিত। তো সিকে ভিনিতের গোলটা তো অনেকটা কুটিনোর মতো, অনেকটা কি পুরোপুরি কঠিনোর মতো, পুরো সেম পজিশন থেকে মারলো একদম পুরো ভালো জায়গায়, মানে ওয়ার্ল্ডের কোনো গোলকিপার আমার মনে হয় না ওটা সেভ দিত। আর জেজেরটা তো অসাধারণ ফিনিশ বলতে হয়, মানে যে ফার্স্ট টাইম ফিনিশ করেছে, মানে বলটা মাইনাস করলো বক্সের বাইরে থেকে ফার্স্ট টাইম ফিনিশ টপ কর্নারে, অসাধারণ। মানে দুটো গোলই দেখার মতো, যারা দেখোনি কালকে খেলা তারা অবশ্যই দুটো গোল দেখো, আর দুটো গোল পুরো ওয়ার্ল্ড ক্লাস গোল হয়েছে। তো চেন্নাইয়ান এফসি তোমার চলে গেল হচ্ছে কোয়ার্টার ফাইনালে। তো তার মধ্যেই আজকে সুপার কাপে দুটো ম্যাচ রয়েছে, একটা হচ্ছে বিকেল 5টা থেকে ইন্ডিয়ান অ্যারোস ভার্সেস এফসি গোয়া। আই লিগের সবচেয়ে মানে ইয়ং স্টারদের ভরা সবচেয়ে স্ট্রং টিম বলা যায়, কারণ একদম বাচ্চা ছেলে, অসাধারণ পারফরমেন্স। তার সাথে আইএসএলের ধারে ভারে সবচেয়ে স্ট্রং টিম, যদিও বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন। স্ট্রং টিম মানে অ্যাটাকের দিক থেকে বিশাল স্ট্রং, মানে অসাধারণ অ্যাটাকিং খেলে, আর মানে পুরো ওই ছিঁড়ে খুঁড়ে খাওয়ার মতো একটা টিম। আর ইন্ডিয়ান অ্যারোসের ডিফেন্স কিন্তু অসাধারণ। তো দেখা যাক এই ম্যাচটা কী হয়। তো আমি তো সাপোর্ট করবো ইন্ডিয়ান অ্যারোসের বাচ্চাদেরকেই, মানে বাচ্চা প্লেয়ারগুলোকেই। আর তার সাথে রয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি ডায়নামোসের খেলা। তো দেখা যাক দুটো ম্যাচ কী হয়, তার জন্য টিভিতে নজর রাখতে হবে। এরপরে চলে আসি যে আমরা কিছুদিন আগে বলেছিলাম, মানে আগের 2-3টে ভিডিওতে আমরা বলেছি যে ইন্ডিয়া আন্ডার-50 টিম গেছিলো হচ্ছে সাউথ আফ্রিকাতে ফিউচার চ্যাম্পিয়নশিপ 2019 খেলতে। ওখানে গ্রুপ ডিতে ইন্ডিয়া ছিল এবং 3টে ম্যাচই হেরেছিল। তো সেই টিমই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বিডভেটস উইটসের সাথে, যারা সাউথ আফ্রিকানি টিম। তো ওই টিমের কাছে কিন্তু ওই টিমটাই 3-0 গোলে হেরেছে, মানে টোটাল 4টে ম্যাচ খেললো, 4টে ম্যাচের 4টেই কিন্তু হারলো। যদিও হেরেছে, হয়তো পারফরমেন্স খারাপ এটা আমরা ভাবতেই পারি যে কোনো কোয়ালিটি নেই, কিন্তু গিয়ে খেলেছে, ওদের সাথে 90 মিনিট লড়েছে, এটাই কিন্তু বিশাল ব্যাপার। তো এটাই কিন্তু দরকার, এটার থেকেই আর কি এক্সপিরিয়েন্সটা বাড়বে, এটার থেকেই এক্সপোজার পাবে, এটার থেকেই অনেক কিছু শিখবে, মানে ওই মেন্টালিটিটাই চেঞ্জ হবে এই ম্যাচগুলো খেলে। এত ছোটো বয়স থেকে খেলছে, তো যেই সময় সিনিয়র লেভেলে পৌঁছাবে তখন এই ম্যাচগুলোর থেকেই এক্সপিরিয়েন্সটা পেয়ে মেন্টালিটিটা চেঞ্জ হবে এদের। তো এই নিউজগুলোই আজকে মোটামুটি ছিল আমাদের কাছে, তো সেগুলো যতটা সম্ভব তোমাদেরকে জানানো যায় জানিয়ে দিলাম। তো এরকম যা খবর পেতে থাকবো তোমাদেরকে জানাতে থাকবো। তো এখানেই আজ শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এরকম রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিং টং করে দাও। আর এখনের জন্য টাটা।